সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন, সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন অভ্যুত্থানকারীরা। হামিদের দেশ ছাড়ার ঘটনায় 3 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দপ্তর। 2 ছাত্র উপদেষ্টাকে 3 দিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আছে দেশ, গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়েও সন্দেহ সংশয় প্রকাশ করেছেন তিনি। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কি হচ্ছে ভেতরে বাহিরে, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম। ববি হাজ্জাজ ভাই হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ভারতের 25টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, বদলা নেয়ার প্রতিজ্ঞা মোদী সরকারকে বিরোধীদের সমর্থন। ইসলামাবাদের হামলা প্রতিহতের দাবি নয়াদিল্লির। এখনও প্রশাসনের 90% আমলা ফ্যাসিবাদের দোসর, বললেন মির্জা ফখরুল। বিচার বিভাগ থেকে আওয়ামী সুবিধাভোগীদের অপসারণের দাবি নেতাদের। আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পালানোর ঘটনায় জড়িতদের শাস্তির ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার, ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা প্রত্যাহার। 2018 সালের ভোটে আওয়ামী লীগকে জেতাতে 12 কর্মকর্তাকে ভবন দেওয়ার অভিযোগ, সরকারি জমিতে প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখছে দুদক, ফ্ল্যাট কাণ্ডে এবার টিউলিপকে তলব। এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ নিহত 5, আহত অন্তত 7। গোপালগঞ্জ ও টাঙ্গাইলে সড়কে ঝরল আরও 6 প্রাণ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনায় বিষয় দিয়েছি কি হচ্ছে ভেতরে বাহিরে, অন্তত সরকারের ভেতরে এবং দেশের রাজনীতিতে কি হচ্ছে এটি জানার চেষ্টা করব। মোশাররফ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। তার আগে ববি হাজ্জাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্পাদকীয়তে। মোশাররফ ভাই, আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, তিনি দেশ ছেড়ে গেছেন গতকাল ভোরে, অর্থাৎ আজকে ভোরেই 3টার পরের ফ্লাইটে তিনি থাইল্যান্ডে গেছেন, এবং তার এই বিদেশে যাওয়া নিয়ে বা দেশ ছাড়া নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ছাত্ররা বিক্ষোভও করেছেন, এবং যেটি জানা যাচ্ছে এখন পর্যন্ত, আমরা কয়েকটা অনলাইন পত্রিকায় দেখলাম, তিনি সাধারণ যাত্রীদের বেশে মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরে তিনি চলে গেছেন, এবং বলা হচ্ছে এক্ষেত্রে সবুজ সংকেত ছিল। তাহলে কি আপনার কাছে কি মনে হয় যে তিনি কি সরকারের মধ্যস্থতা করেই গেছেন সরকারের সঙ্গে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2 শ্রদ্ধেয় আলোচক মঞ্জু ভাই এবং ববি হাজ্জাজ ভাই এবং সময় টিভির দর্শক। আসলে একটা দেশের সাবেক রাষ্ট্রপতি চলে যাবে, এটা রাষ্ট্রযন্ত্র জানবে না অথবা প্রশাসন জানবে না, এটা বিশ্বাস করার খুব সুযোগ আছে বলে এটা আমি মনে করি না। সবাই জানতেন, একে বের করে দেওয়া হয়েছে, এটা হলো আমরা যতটুকু বুঝি, কে করেছে এটা হলো আইডেন্টিফাই করার বিষয়। কারণ একজন রাষ্ট্রপতি যাবে, রাষ্ট্র প্রশাসন জানবে না, এটা তো। আর আমি যতদূর প্রোটোকল জানি, উনি এখনো রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পান, ভিআইপি প্রোটোকল উনি পান। ওনার রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাকে নিরাপত্তা দেন, এবং রাষ্ট্রের অনেক, আমি রাষ্ট্রপতি হিসাবে উনি আজীবন কিছু সুবিধাও রাষ্ট্রের পক্ষ থেকে পান। তা সুতরাং ওনার এই বাংলাদেশ থেকে চলে যাওয়া, এটা জানবে না সরকার, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বরং আজকে দেখেন আপনি যে এনসিপি, যেটা তাদের 2-1 নেতা আমরা দেখেছি যে কোন জায়গা থেকে টেলিফোন করে তাকে পার করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু তারা বলেছে। তো সুতরাং এটা স্পষ্ট যে সরকারের পৃষ্ঠপোষকতায় বলেন বা সরকারের ছত্রছায়ায় বলেন, সে উনি দেশ ত্যাগ করেছে। এখন একটা লোক একটা খুনের মামলা, সুনির্দিষ্ট মামলার আসামি, আমাকে তার স্ট্যাটাস যাই হোক, সে প্রাক্তন রাষ্ট্রপতি হোক অথবা বাংলাদেশের সিনিয়র সিটিজেন হোক অথবা অন্য যেই পরিচয় হোক না কেন, আপনি আইন তো সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।
সেখানে সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবের ক্ষেত্রে যে এই আইন, আমি একজন সাধারণ মানুষ বা আপনি একজন গণমাধ্যম লাগে, আপনার ক্ষেত্রে তো একই আইন প্রযোজ্য হওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেই আইন প্রয়োগ হয় নাই। উনি বিশেষ সুবিধা নিয়ে উনি চলে গেছে। তো এভাবে যদি এই যে যারা ফ্যাসিবাদী শাসনকে সহায়তা করেছে বা তার বেনিফিশিয়ারি, তারা যদি এভাবে দেশ থেকে চলে যায়, এইভাবে যদি রাষ্ট্রীয় বিশ্বস্ততা পায়, তাহলে আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ থেকে আপনি কিভাবে করবেন? যার জন্য আপনি এখানে দেখিয়েছেন যে মানে আপনার সংবাদ শিরোনামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছে যে সচিবালয় প্রশাসনে এখন 90% আওয়ামী লীগের সুবিধাবাদী লোকরা আছে। তো যেখানে এই সুবিধাবাদী লোকদেরকে রেখে আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশে আপনি কায়েম করবেন, এটা কোনো কারণই নেই, জি, কোনো সুযোগই নেই। জি, মঞ্জু ভাই, আপনার কাছে এই প্রসঙ্গে আসবো যে যেটি মোশাররফ ভাই বললেন যে তাকে বের করে দেয়া হয়েছে, যদি এটি সত্য হয়ে থাকে তাহলে তাকে কেন বের করে দেয়া হলো? আরেকটি বিষয় হচ্ছে যে ফ্যাসিবাদের দোসর বা সুবিধাভোগী যদি এইভাবে পার পেয়ে যায়, তাহলে অন্যরা কি দোষ করলো? ধন্যবাদ আফজাল। মোশাররফ ভাই আছেন, ববি ভাই আছেন এবং দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে উনি তো অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন, আমরা যতটুকু জানলাম আর কি। তো যদি নাগরিক হিসেবে দেখি, একজন অসুস্থ মানুষ, একজন বয়স্ক মানুষ, উনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। নাগরিকের বাইরে উনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, এর বাইরে ওনার বিরুদ্ধে একটা বিস্ফোরক মামলা আছে, এর বাইরে উনি ফ্যাসিবাদী সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমরা যদি 5ই আগস্টের কথা হিসাব করি, তাহলে যত জায়গা আক্রান্ত হয়েছে সে আক্রান্তের তালিকায় বা জনক্ষোভের মুখোমুখি হয়েছেন, সেই ক্ষোভের মুখোমুখি তালিকায় কিন্তু আব্দুল হামিদ সাহেবের একজন হওয়ার কথা। এখন উনি কি কারণে ক্ষোভের মুখে পড়েন নাই, হয়তো পড়েছেন, আমি জানি না ওনার বাড়ি ঘর ভাঙচুর হয়েছে কিনা, কারণ আওয়ামী লীগের ম্যাক্সিমাম জায়গায় তো ভাঙচুর হয়েছে। উনি হয়তো গোপনে ছিলেন, গুপ্ত জায়গায় ছিলেন। এখন এখানে কয়েকটা প্রসঙ্গ, যে 5ই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এবং আমি সবসময় বলি যে আওয়ামী লীগ যে ক্রমাগতভাবে 15 বছর ধরে আমাদের অধিকার হরণ করেছে, যে আমাদের দেশে একটা কথা আছে না, মানে চোরের 10 দিন গৃহস্থের একদিন। আসলে 5ই আগস্ট হচ্ছে গৃহস্থের একদিন। তো চোরকে মানুষ চেষ্টা করেছে ধরার জন্য, বড় চোর যিনি, চোরের যিনি সর্দার, উনি পালিয়ে গেছেন। উনি পালিয়ে যাওয়ার সাথে সাথে তার ছোটোখাটো যত চোর, তারা সবাই গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ নানাভাবে, একজন তো কলা পাতার উপরে শোয়া দেখেছি। তো এই দৃশ্যগুলো আমাদের জন্য সুখকর না। আমরা তো চাচ্ছি একটা পরিবর্তন, কিন্তু হাসিনা এমন একটা জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় আপনি কিন্তু এই পরিবর্তনটা আমরা সহসা করতে পারছিও না। ফলে এখানে অনেকগুলো বিতর্ক, যে আব্দুল হামিদ নাগরিক হিসেবে, সাবেক রাষ্ট্রপতি হিসেবে, অসুস্থ মানুষ হিসেবে উনি গেলেন, বাট অন দি আদার হ্যান্ড উনি একজন স্বৈরাচারের দোসর, ওনার বিরুদ্ধে একটা বিস্ফোরক মামলা আছে, উনি যাবেন, ওনাকে কেউ চেনে না, বিষয়টা তো এমন না। যেটা বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি হিসেবে একটা প্রোটোকল যদি উনি নেন, সেটা এক জিনিস, উনি যদি তাও গোপন করে যান, তারপরে যখন ইমিগ্রেশন যখন ক্রস করছেন, তার পাসপোর্ট যখন স্ক্যান করে, আমরা নিজেরাই তো দেখি, আমাদেরকে কত জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। আমরা সাধারণ মানুষ, খুব বেশি বড় কিছু না, তারপরে আমাদেরকে কত কিছু জিজ্ঞেস করে, কেন যাচ্ছেন, একটু অপেক্ষা করেন, একটু খোঁজ নেই। হ্যাঁ, তো অনেক সময় আমি বলি যে ভাই, আমাদের কেন খোঁজ নিতে হলো আপনাকে? বলছে ভাই আমরা তো চাকরি করি, বুঝেন তো, আপনারা কিছু না কিছু হলে পেপারে নিউজ হবে, ইত্যাদি ইত্যাদি হবে। তো এখন মানে এই জায়গাটাতে আমরা খুব অবাক হচ্ছি। এটা নিঃসন্দেহে সরকারের মানে একটা কোনো একটা লুকোচুরির ব্যাপার আছে এখানে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কিভাবে পালিয়ে গেল বা কিভাবে পার হয়ে গেল, উনি তো আসলে পালিয়ে যাওয়ার কথা না, এয়ারপোর্ট দিয়ে তো সাধারণত মানুষ কেউ পালিয়ে যায় না, ঠিক আছে? তো তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন পুলিশের গাফিলতি আছে কিনা, পুলিশের গাফিলতি মানে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি, ওনাদের ফেলিওর। তারও আগে প্রশ্ন হচ্ছে, আপনি যদি ওনার বিদেশ যাওয়া যদি নিষেধাজ্ঞা না থাকে, ওনার ব্যাপারে যদি কোনো ইনস্ট্রাকশন না থাকে, তাহলে সো হোয়াট? উনি গেলে আপনি 3 জন লোকের চাকরি কেন খেলেন, 3 জন চাকরির লোককে বহিষ্কার করলেন কেন? তো সুতরাং আমরা এখানে দেখছি কি একটা ধোঁয়াশা, এখানে একটা লুকোচুরির ভাব আছে। এবং কিছু কথা আমরা প্রকাশ্যে শুনতে পাচ্ছি, কিছু কথা অপ্রকাশ্যে শুনতে পাচ্ছি। অপ্রকাশ্যে যেটা শুনতে পাচ্ছি সেটা তো আবার আমরা বলতেও পারছি না এখানে, কারণ সেটার জন্য আবার আমাকে প্রমাণ দিতে হবে। কারণ ওই যে বলছে কারো ফোন, যেমন মাহফুজ আলমের আজকের যে মানে স্ট্যাটাস, সেখানে উনি বলছেন যে এস্টাবলিশমেন্ট বলতে উনি আসলে কি বুঝিয়েছেন? এস্টাবলিশমেন্ট কারা? আমরা সাধারণত জানি যে আমাদের সাধারণত সরকারকেই, মানে প্রশাসন যন্ত্রকেই বলা হয় এস্টাবলিশমেন্ট। এখন এর বাইরে আরও কি আলাদা আলাদা এস্টাবলিশমেন্ট আছে কি না? ডিপ স্টেট বলে একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তো প্রথম
আপনার কথার প্রসঙ্গে আমি যেটা বলছি যে এইটাকে যদি একটা সার্বিক অবস্থা হিসেবে আমরা দেখি, তাহলে কিন্তু দেশের অবস্থাটা এখানে দিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে। একদিকে স্বৈরাচারের ব্যাপারে মানুষের মানে একটা মনোভাব যে স্বৈরাচারের বিচার হচ্ছে না, তারা সরে যাচ্ছে। যেমন আব্দুল হামিদ চলে যাওয়ার প্রসঙ্গ আসছে, আব্দুল হামিদ এখানে এলাইভ, উনি তো এখানে বসবাস করছেন। তাহলে উনি যদি অপরাধী হন, ওনার বিরুদ্ধে যদি মামলা থাকে, ওনাকে গ্রেফতার করা হলো না কেন? মঞ্জু ভাই আপনার কাছে আবার আসবো। ববি হাজ্জাজ ভাই, যেটি মঞ্জু ভাই বললেন যে নিঃসন্দেহের মধ্যে একটা লুকোচুরি বা একটা রহস্য কিন্তু আছে, যে সাবেক একজন রাষ্ট্রপতি ইমিগ্রেশন পার হয়ে চলে গেল, এত চেকিং এত কিছুর পরেও সরকারের নিশ্চয়ই একটি সিগন্যাল আছে। অনেকে বলছেন যে এর মধ্যে সরকার মধ্যস্থতা করেছে। আপনার কাছে কি মনে হয়? জি, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকেই সালাম এবং শুভেচ্ছা। অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটে গেছে, এটা আরেকবার পরিষ্কারভাবে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেই দায়িত্বগুলো তাদের কাঁধে ছিল, সেই দায়িত্বগুলোর অনেকগুলোই তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। একটা হলো গত 15.5 বছর বাংলাদেশের জনগণের উপরে যে অসাধারণ যে অত্যাচারগুলো ঘটিয়েছে, যেই আপনার স্বৈরাশাসক দল, সেই স্বৈরাশাসক দলের সবচেয়ে বড় বড় যারা অংশীদাররা, তারা কেউই এখন পর্যন্ত বা তাদের অলমোস্ট কেউই এখন পর্যন্ত সঠিকভাবে বিচারের আওতায় আসেনি। হাজার হাজার মামলা ঠিকই দায়ের হয়েছে, কিন্তু বেশিরভাগ মামলাগুলি এমন মামলাও এখন পর্যন্ত দায়ের হয়নি যেগুলো স্ট্রিক্ট স্ক্রুটিনি পার করতে পারবে। সো অনেকেই যারা বিশালভাবে আপনার অর্থ লুটতরাজের সাথে জড়িত ছিল, তাদের নামে অর্থ লুটতরাজের মামলা হয় নাই, হয়েছে খুনের মামলা। অনেকে যারা বিশালভাবে ভোট ডাকাতির সাথে জড়িত ছিল, তাদের নামে ভোট ডাকাতির মামলা হয়নি, হয়েছে খুনের মামলা। সো এরকম অনেকগুলো অরাজকতা সৃষ্টি হয়েছে। আব্দুল হামিদ এবং তার পরিবারবর্গ যে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেন, কারণ তারা পালান নাই। এগেন, যেটা আমার আগের বক্তারাও বলেছেন, যে বাংলাদেশ মানে এয়ারপোর্ট এমন জায়গা না ভাই যেখান থেকে আপনি পালাতে পারেন। 10টা জায়গায় ডকুমেন্ট দেখাতে হয়। মানে এই আমাদের এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত গত 10-15 বছর সহজে আমরা কেউ কোথাও ফ্লাই করতে পারি নাই ভাই। টিকেট করলেই দেখি জেনে যায় না যে ভাই, আপনি কে যাচ্ছেন। এবং এরকম প্রচুর বার হয়েছে যে একটুর জন্য ফ্লাইট মিস করিনি, একবার ফ্লাইটও মিস করেছি। এবং মানে এয়ারপোর্ট অথরিটি তারাও দুঃখ প্রকাশ করেছেন, স্যার আমাদের তো করার কিছু নেই, যে আমার ভাই যেটা বললেন আর কি, যে আমরা তো চাকরি করি। ফ্লাইটও একবার মিস করেছি, কারণ তারা অনেকগুলো চেক না করে আমাদেরকে ছাড়তে পারেন না। কেন? আমরা তখন মাত্র রাজনীতি করি বলে। আমি ধরে নিচ্ছি সরকার বিরোধী রাজনীতি করি বলে, বা রাজনীতি করি বলে। তো আজকে আব্দুল হামিদ সাহেব তার পরিবার নিয়ে কিভাবে চলে গেলেন, এবং শুধু আব্দুল হামিদ সাহেব না, মানে একদম শুরুতে যে 2-4 জন আওয়ামী লীগের বড় নেতা ধরা পড়েছিলেন, তারপর সবাই কোথায়? সবাই ধরা পড়লেন না কেন? আব্দুল হামিদের নাম গত 8 মাস আমরা শুনলাম না কেন? সে তো দেশের আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল, স্পিকার ছিল, কিশোরগঞ্জের রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত ছিল, তার পরিবারে তার ছেলে এমপি ছিল। সো আওয়ামী লীগের কুকর্ম, স্পেশালি আমি ম্যাস মার্ডার বাদ দিলাম, ভোট ডাকাতির যে কুকর্ম পরপর 2-3টা নির্বাচনে বিশাল আকারে করেছে, যেগুলো বাংলাদেশের পিনাল কোডের আয়তায় বড়ভাবে দণ্ডনীয় অপরাধ, সেই অপরাধে অপরাধী হয়ে তো তার জেলে থাকার কথা ভাই। হ্যাঁ, আমার ভাই অনেক দিল বড় মনের মানুষ, উনি বলেছেন বুড়া মানুষ, অসুস্থ মানুষ। ভাই, বুড়া অসুস্থ যে কোনো কেউ হতে পারে, কিন্তু তার আগে আপনি দেশ জাতির সাথে এবং আইনের বিরুদ্ধে কি করেছেন সেটা বিবেচনা করতে হবে। দেখেন, আমরা মাত্র সপ্তাহখানেক আগে বা মাত্র কয়েকদিন আগে আমরা বিশালভাবে উদযাপন করলাম, বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসলেন, কিছু দূর চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসলেন। বেগম খালেদা জিয়া কি অসুস্থ ছিলেন না গত অনেক বছর? তাকে কি চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছিল? তাকে কি চিকিৎসার জন্য কোনো ধরনের ব্যবস্থা করা হয়েছিল? এখান ওই সরকার, স্বৈরাচারী সরকার করে নাই, সব ঠিক আছে ভাই। এবং ওই সরকার কি করেছে সেটা এক্সাম্পল সেট করে আমরা এখন করব না, এটাও সত্যি। সো কেউ অসুস্থ যদি থাকে সেটা ভিন্ন ইস্যু, বাট অসুস্থর সাথে আইনের বিরুদ্ধে কাজ করা এবং আইনের আওতায় না নিয়ে আসা, এটার কি সম্পর্ক আছে? সো উনি আইনের আওতায় এসে জেল হাজতে থাকতেন, তারপর কোর্টে আপিল করতেন চিকিৎসার জন্য ওনার বিদেশে যেতে হবে, সেই প্রক্রিয়া যেত, ঠিক আছে। মেইন পয়েন্টটা হলো, আমি ছোট্ট করে বলি, যে সরকারের পরিষ্কার সহযোগিতা ছাড়া, এখন সরকার বলতে সরকারের কোন জায়গায় কত উপরে কে, এটা তো ভাই আমরা জানি না, এটা জানার প্রয়োজন আছে। কিন্তু সরকারের একদম উচ্চ পর্যায়ে, মানে মানে মন্ত্রী লেভেলের পর্যায়ে নিচে কেউ এটা বাস্তবায়ন করাতে সক্ষম হয়েছে, এটা বিশ্বাসযোগ্য না। জি, মোশাররফ ভাই, আজকে এনসিপির একজন বড় নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি যেটি বলছেন যে এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত 23টি মিটিং হয়েছে।
লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। আপনার কাছে তাই মনে হয়? না, এটা তো তার জানারই কথা, কারণ তাদের দুইজন প্রতিনিধি অলরেডি তো সরকারে আছে, সজীব ভুঁইয়া এবং মাহফুজুল্লাহ। সুতরাং সরকার মানে গোপন কোথায় কি ঘটছে এটা তো হাসান আব্দুল্লাহরা যতটুকু স্পষ্টভাবে জানবে, আমাদের পক্ষে তো ততটুকু জানা সম্ভব না। তাহলে আমাদের প্রশ্ন, তাহলে তারা ব্যবস্থা গ্রহণ করছে না কেন? এই যে বলা হচ্ছে আওয়ামী লীগকে বিচারের আওতায়, সরকার কারা? রাষ্ট্র এখন ক্ষমতায় কারা আছে? ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারকে সবচেয়ে বেশি যারা ডমিনেট করতে পারছে সেটা হলো এনসিপি করতেছে। তাহলে তারা কেন ব্যবস্থা গ্রহণ করছে না? আমাদের তো এই প্রশ্ন। বারবার আওয়ামী লীগকে বিচার বা নিষিদ্ধের কথা বলছে, তা ছাত্রলীগকেও আপনার নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিয়েছেন, তো আওয়ামী লীগকে আপনি কেন করেন না? এখানে রহস্যটা কোথায়? না, সরকারকে কিন্তু তারা প্রভাবিত করতে পারছে না বলেই দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ তারা চাচ্ছে। না, এটা হলো আপনার কথা হলো যে এই জিনিসটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি যদি কোথাও কাজ না করতে পারি, তাহলে আমি ওই পদকে এনজয় করব? আমি কি ওখানে থাকবো? তাহলে মাহফুজ অথবা সজীব ভুঁইয়া তো অনেক আগে গভর্নমেন্ট থেকে বেরিয়ে আসা উচিত। বরং আমরা যেটা দেখি যে আজকে দেখেন আপনি এই যে সংস্কার নিয়ে যে মঞ্জু ভাইরা শীর্ষ নেতা, এখানে ববি আজাদ আছেন, আমাদের দলে তো আমাদের সিনিয়র নেতারা যায়। আপনি দেখবেন এই যে আমার যতটুকু মনে হয় এই যে সংস্কারটা এত জটিলতা কেন তৈরি হচ্ছে, কারণ আপনি যদি রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আপনি ট্রিট করতেন, তাহলে সংকটটার সমাধান নিজে হয়ে যেত। আপনি দেখেন এই সংস্কার প্রতিটি কমিটির যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আছে, তাদের কি চিন্তা, তাদের কি মনোভাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেটা নিয়ে এখন আলোচনা করতে হচ্ছে। অথচ সেটা প্রতিপক্ষ হিসাবে কিন্তু তারা আলোচনা করতো, তার আগে একটা অ্যাডভান্টেজ তারা নিয়েছে। তাদের দুইজন ওখানে প্রতিনিধি আছে। এবং আমরা নানা জায়গায় যেই শুনি ডক্টর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলে যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, কোন কোন উপদেষ্টা বলে আমি উপদেষ্টা হব এটা আমি স্বপ্ন ভাবিনি, ছাত্র আমাকে বানিয়েছে। সুতরাং তারা যেই বক্তব্যগুলি দেয় এগুলির সাথে তাদের বাস্তবতা, তাদের কর্মকাণ্ডের সাথে খুব একটা যায় বলে আমাদের কাছে মনে হয় না। বরং এই দায়িত্ব হাসনাত আব্দুল্লাহদেরকে নিতে হবে, সারজিদদেরকে নিতে হবে। কারণ এই যে আপনি দেখেন কিছুদিন আগে আমরা দেখেছিলাম একজন পুলিশ কর্মকর্তা এনসিবির এক ঠিকাদারের কাছ থেকে জেলাপি খেতে চেয়েছিল, উনি কিন্তু উড্ড হয়ে গেছে। মানে ক্ষমতাটা কত দূর। আমরা দেখেছি সারজিতের বাবার কোন একটি কথা পঞ্চগড় শুনে নাই জজ, তাকে মন্ত্রণালয়ে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। সুতরাং এইগুলি তো আমরা দেখি নানা ক্ষেত্রে। তো সুতরাং তারা যেখানে সরকার পরিচালনা করছে সেখানে কোথায় মিটিং হচ্ছে, কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে, এগুলি তো তারা জানার কথা এবং সেই আলোকে তারা ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু মোশাররফ ভাই আপনার কাছে আসবো। মঞ্জু ভাই, কিন্তু সরকার কেন পারছে না এর একটি ব্যাখ্যা আজকে তথ্য উপদেষ্টা দিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে। তিনি যেটিকে বলছেন যে কৈফিয়ত এবং কিংবা বাস্তবতা। তিনি যেখানে বলেছেন যে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগীর ভূমিকায় আর নেই, কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে তারা স্টেক নিয়ে বসে আছেন। এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। প্রায় 3 ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র উপদেষ্টা মাত্র 2 জন। ছাত্র প্রতিনিধিদেরকেও এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের কথা বলেছেন। এই যে তার যে ব্যাখ্যা যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা ডিসেম্বর পর থেকে করছে না, কিন্তু বিচার প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে তার স্ট্যাক নিয়ে বসে আছে, এই কারণে সরকার পরিচালনায় তারা নানা রকমভাবে বেগ পেতে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আমাদের উপদেষ্টা যারা আছেন তাদের একটা ভালো দিক হচ্ছে তারা খুব ফ্রিকুয়েন্টলি ফেসবুকে তারা স্ট্যাটাস দেন এবং সরকারের বাইরেও আমরা অনেক কিছু এগুলো নিয়ে আলোচনা, যেমন আপনি এখানে কিন্তু বারবারই ফেসবুকের বিভিন্ন আলোচনা তুলে আনছেন যে হাসনাত আব্দুল্লাহ এটা বললো, সার্জিস এটা বললো, মাহফুজ এটা বললো। তাদের ফেসবুক স্ট্যাটাস তো একটা বড় নিউজ, এটা বিরাট ব্যাপার। যাই হোক, কিন্তু আপনি দিলে কিন্তু না, ঠিক আছে, সেটা সত্য কথা। এখন কথা হচ্ছে যে আমাদের প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, মাহফুজ যেটা বলেছেন, মাহফুজ আলম উপদেষ্টা, ওনাকে বলতে হবে যে উনি কোন সহযোগিতাটা চেয়েছেন রাজনৈতিক দলগুলোর কাছে, কোন ক্ষেত্রে সহযোগিতা পান নাই। আবার কোন কোন জায়গায় দেখা গেছে রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়াই তো ওনারা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। যেমন মোশাররফ ভাই একটু আগে বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য কি কাউকে ডাকা হয়েছিল? আমাদেরকে মিটিং ডাকা হয়েছে যে ভাই ছাত্রলীগকে নিষিদ্ধ করে? হ্যাঁ, আমাদেরকে ডাকা হয়েছে। 15ই আগস্ট শোক দিবস থাকবে কি থাকবে না, আপনাদের মতামত। ওনারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন শোক দিবস বাতিল করবেন। জাস্ট রাজনৈতিক দলগুলোর একটা সম্মিলিত দরকার ছিল। ইন্ডিয়া যখন আমাদের দেশের উস্কানি নিউজ ছাপাচ্ছিল নানা ধরনের, তখন আমাদেরকে ডেকেছিল, আমরা সবাই বসেছিলাম। খুবই ভালোভাবে কোঅপারেট করেছে রাজনৈতিক দলগুলো এবং সবাই এক লাইনে দাঁড়িয়ে এক সুরে কথা বলেছে
এবং সেদিন কিন্তু আমাদের দেখবেন সব পত্রিকায় বলেছে যে বাংলাদেশ এক কাতারে এসে দাঁড়িয়ে গেছে, একটা ছবিও ছাপা হয়েছিল সেদিন। এখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর আপনি সহযোগিতা চেয়েছেন, পান নাই, কোন বিষয়ে? আপনি দেখেন খুব এখানে দুই ধরনের বিষয় দেখবেন। আপনি রাষ্ট্রপতিকে আপনি সরাতে চেয়েছিলেন, ঠিক আছে, এখন অভিযোগ হচ্ছে যে বিএনপি এটা দেয় নাই, বিএনপির কারণে পারা যায় নাই, ঠিক আছে, বিএনপির কারণে পারেন নাই, এই বিষয়ে খোলাসা করেন কি কোথায় বিএনপি বাধা দিয়েছিল। আমার কাছেও মনে হয়েছে যে বিএনপির একটা স্ট্রং এখানে অপিনিয়ন ছিল হয়তো। এখন কথা হচ্ছে সো হোয়াট, তার বিএনপির সাথে আলাপ করে আপনি কি সব সিদ্ধান্ত নিয়েছেন? সে ফর এক্সাম্পল রিসেন্টলি আপনি দেখেন যে আমরা কিন্তু জানি না, আমাদেরকে জানানো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে একটা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ওনারাই জানালেন। কত বড় সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা হলো না। এখন যখন এটা নিয়ে সমালোচনা হয়েছে ওনারা বলছেন যে এই ধরনের কিছু হয় নাই। আমরা কোথায় যাব? এই যে জটিলতাগুলো আপনারা তৈরি করছেন, আপনারাই বলছেন নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আপনারা আবার বলছেন এই ধরনের কোনো আলোচনা হয় নাই। আপনাদের ইমিগ্রেশন পার হয়ে যাচ্ছে, আপনারাই বলতেছেন ষড়যন্ত্র। কে ষড়যন্ত্র করতেছে? এই জন্য সত্য, ঠিক আছে, মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসকে আমি স্বাগত জানাই। উনি সাহসী কথা বলেছেন, সরকারের থেকেও উনি এক ধরনের সেলফ ক্রিটিসিজম করেছেন। তাহলে বলতে হবে যে রাজনৈতিক দলগুলোর কোথায় কোথায় অসহযোগিতা পেয়েছেন। হ্যাঁ, উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো স্টেক নিচ্ছে। রাজনৈতিক দলগুলো স্টেক কেন নিচ্ছে? ধরেন আমি যদি খোলামেলাভাবে বলি, আপনি যে ডিসি নিয়োগ দিয়েছেন, আপনি যে সচিব নিয়োগ দিয়েছেন, আপনি যে পুলিশের জায়গায় নিয়োগ দিয়েছেন, যাদেরকে নিয়োগ দিয়েছেন এরা সবাই বিএনপি বা বিরোধী দলের চিহ্নিত করে এদেরকে বঞ্চনার শিকার করা হয়েছে, ঠিক আছে। এখন আপনি যখন ন্যায় বিচার করতে চাচ্ছেন তখন এদেরকে আপনাকে প্রায়োরিটি দিতে হচ্ছে। এবং মির্জা ফখরুল সাহেব কিন্তু আজকে যেটা বলেছেন যে এখনো 90% ফ্যাসিস্টের লোক বসে আছে, এখনো প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে যে যে লোকটা বঞ্চিত হয়েছে সে প্রপার পোস্টিং পাচ্ছে না, একজনও পায়নি। যে 700 কতজন সচিব করেছে। আমি আপনাকে বলি আফজাল, বলা হচ্ছে যে এরা কেউ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, এদেরকে সচিব করা যাবে না, এরা কিন্তু সচিব হওয়ার উপযুক্ত হয়ে গেছে বয়সে। এখন এদের কি অপরাধ বলেন? সে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেখে তাকে প্রমোশন দেন নাই, আপনি তাকে কাজ করতে দেন না। এই রাষ্ট্র, আমি বলি হাসিনা খালেদা, যেই মানে আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না, যেই রাষ্ট্র তাকে কাজ করতে দেন নাই, এখন যে আপনি বলছেন এর অভিজ্ঞতা হয় নাই, এর যোগ্যতা হয় নাই, সে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করে নাই, সে এডিশনাল সেক্রেটারি হিসেবে কাজ করে নাই, বাইরে কাজ করতে দেন নাই আপনি তাকে, এটা কি তার দোষ? এখন এই ধরনের বয়সের অনেক লোকেরা সচিব না হয়ে বিদায় নেবে, এই রাষ্ট্রের কাছে তার সারা জীবনের একটা ক্ষত থেকে যাবে না। তার জুনিয়ররা সচিব হয়েছে, সে হতে পারে নাই। তো এই জায়গা থেকে আমি যেটা বলছি যে সরকারের এনাফ ইজ এনাফ। আমি বলছি আর আপনারা এগুলো নিয়ে হাসি তামাশা, খুব হাস্যকর হয়ে যাচ্ছে ঘটনাগুলো। আপনারা বসেন, রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা কথা বলেন। মাহফুজ সাহেব উনি বিএনপির নেতৃবৃন্দের সাথে তো বসেছেন, ভাই আমি তো সাক্ষী, বিএনপি নেতৃবৃন্দের সাথে বসেই তো ওনারা উপদেষ্টা নানা বিষয়ে আলোচনা করেছেন। এখন বসতে অসুবিধাটা কোথায়? না বিএনপি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, না আপনারা দিচ্ছেন না, আমরা তো শুনছি অন্য কথা। বসেন, বিএনপিকে বলেন যে আপনাদের এই সহযোগিতা চাই। ববি হাজ্জাজ কি বলেছে যে আপনার এই সহযোগিতা চাই, পাই নাই? জানেন আপনাকে কিছু এরকম কিছু বলেছে? বলে নাই তো আমাদেরকে কিছু। জি, আমাদের সময় আজকে কম, একটু অল্প অল্প করে আলোচনা করব। ববি হাজ্জাজ ভাই, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। মাহফুজ আলমের স্ট্যাটাস থেকেই তিনি বলেছেন যে সবচেয়ে ডেডিকেটেড ছাত্র কর্মীরা এখন ক্রেডিট, দলবাজি আর কোরামবাজির খপ্পরে পড়েছে। আর্থিক অসচ্ছলতার অভিযোগে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষের প্রতিষ্ঠান ও নতুন সিভিল সোসাইটি গড়তে ব্যর্থ হয়েছে। সামরিক বেসামরিক আমলাতন্ত্র, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক অ্যালায়েন্সের ক্ষেত্রে ছাত্র জনতার কোনো হিস্সা নাই। এই যে ডেডিকেটেড ছাত্র কর্মীরা এখন ক্রেডিট, দলবাজি আর কোরামবাজির খপ্পরে পড়েছে, এই কারণেই কি আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীজন ছিলেন, বিশেষ করে ছাত্রদের স্টেকটাই তো বেশি, তারা কি আসলে বিভক্ত হয়ে পড়ছে এই তিনটে কারণেই? আমি একটা কথা আগে পরিষ্কার করে বলে নিই, আমরা যখন তরুণ থাকি তখন আমাদের জ্ঞান তরুণ, সো ম্যাচুরিটি থাকে না, তো আমরা কথা বেশি বলি, মনে যেটা আসে সেটা মুখ দিয়ে বের করে দিই, মাথা দিয়ে একবার ঘুরিয়ে আনি না। এবং সেই কারণেই আমরা বেশিরভাগ সময় দেখি যে যখন আসলে কাজের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ জায়গায় কেউ আসে, তখন আস্তে আস্তে তার আসলে একটা বয়স, একটা অভিজ্ঞতা চলে আসে। তরুণরা ইউজুয়ালি আসে না।
জুলাই মাসে অবভিয়াসলি জুলাই গণ অভ্যুত্থান একটা বিশাল ব্যাপার ছিল, নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে কিছু তরুণরা যে এগিয়ে আসবেন না তা না, কিছু তরুণদেরকে এগিয়ে আনা হয়েছে। কিন্তু সেখানে যেই তরুণরা এগিয়ে এসেছে তাদেরও হয়তো তাদের আশেপাশে সবার একটা দায়িত্ব ছিল তাদেরকে বোঝানোর যে তাদের ওই যে তারুণ্যের যে কিছু হ্যাবিটসগুলো আছে, ওই যে মাথা থেকে একটা চিন্তা না ঘুরিয়ে মুখ দিয়ে বের করে দেওয়া, এই জিনিসগুলো হয়তো এগুলো থেকে একটু বিরত থাকা। কারণ একটা উপদেষ্টা মর্যাদা যে বসে আছেন, মানে পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যে বসে আছেন, সে কি বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। সো র্যান্ডম কথা সত্যিও যদি হয়, র্যান্ডম কথা তাদের সবসময় বলাটা উচিত না। জেনারেশন জেন জি তারা মোবাইলে থাকে, ভাই ফেসবুক টাপরুক দিয়ে দেয়, কিন্তু এইটা আর দায়িত্বর জায়গা ভিন্ন। সো দায়িত্ব জায়গা গেলে তাদের কাছ থেকে হয়তো ফেসবুক নিয়ে নেওয়া আরও ভালো, শ্রেয় বলে আমি মনে করি। যাই হোক, যে কথাগুলো উনি বলেছেন, দ্য ইয়াং ম্যান মাহফুজ আলম, সে তার কনস্টিটিউয়েন্সি সম্বন্ধে সে কি বলছেন সে নিজেই পরিষ্কার না। সে বলছেন যে তার সাথে যারা ছিলেন তারা এখন সঠিক পথে নাই। ভালো কথা, উনি সঠিক পথে আছে। কারা কারা সঠিক পথে নাই তাহলে বলেন, আপনি সরকারে আছেন, তাহলে আপনি সরকারের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কারা কারা সঠিক পথে নাই তাদেরকে ওইখান থেকে সরান। কমপ্লেন করবে কে ভাই? মোশাররফ ভাই করবেন, মঞ্জু ভাই করবেন, আমি করব। আমরা সরকারে নেই, আমরা কমপ্লেন করব। আমরা সরকারে যদি যাই, যাওয়ার পর যদি আমরা কমপ্লেন করি, তখন আপনারা উল্টা আপনাদের দায়িত্ব আমাদের মানে টান দিয়ে ওই সরকারি ঠিকাদার থেকে নামানো, যে ভাই কমপ্লেন করার জন্য তো আপনাকে সরকারে পাঠাই নাই, সরকারের বাইরে যারা তারা কমপ্লেন করব, আপনি এটা নিয়ে কাজ করবেন। সো আপনার কাছে যদি মনে হয় যে আপনার অংশীদার যারা ছিল, আপনার বন্ধু বান্ধব যারা ছিল, যারা এখন এনসিপির পজিশন বা সরকারি পজিশন বা যা কিছু যদি বসেছে, তারা এখন দলবাজি করছে বা তারা সর্ট অফ করাপ্ট অ্যাক্টিভিটির সাথে জড়িত হয়েছে, তাহলে সেটা নিয়ে আপনি অ্যাকশন নেন। ফেসবুকে সবাইকে জানাচ্ছেন কেন ভাই? কারণ ফেসবুকে যখন আপনি সবাইকে জানাবেন, তখন এক নম্বর হলো তো ভাই, একদিকে আপনার উপরে প্রশ্ন উঠবে, আপনি তাহলে কি ক্ষমতায় আছেন কি ক্ষমতায় নেই, মানে আপনি কি সরকার পরিচালনার জায়গায় আছেন কি নাই। দ্বিতীয় প্রশ্ন উঠবে, যারা করছে তাদেরকে ধরা হচ্ছে না কেন, তাহলে পুরো সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে না ভাই। সো এই জায়গাগুলো এড়ানোটা উচিত না। আমি মানছি, কারণ আমরা পরিষ্কারভাবে গণমাধ্যমে সব জায়গায় দেখছি যে এই যে নেতৃত্বের যে তরুণরা আছেন, এই যে এনসিপি বলেন বা এনসিপির বাইরেও এদের সাথে সম্পৃক্ত যারা আছেন, একটার পর একটা ধরা পড়ছে, এই এপিএস এ চাকরিচ্যুত হচ্ছে, ওই পিএস চাকরিচ্যুত হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। এগুলো অত্যন্ত দুঃখজনক ঘটনা, স্পেশালি আমরা বাইরে থেকে যখন দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু এটা নিয়ে আমরা বাইরে থেকে যে দুঃখ প্রকাশ করছি, সরকারের ভেতর থেকে যদি আপনি একই দুঃখ প্রকাশ করেন, অ্যাকশন না নেন, তাহলে আপনি সরকারে আছেন কিসের জন্য? জি, আমাদের সময় একেবারে শেষ, 5 মিনিট হাতে সময় আছে, 1 মিনিট 1.5 মিনিট করে করে তিনজনকেই দিতে চাই। মোশাররফ ভাই, আজকে আপনারা সদস্য বাড়াবেন এই জন্য একটি ঘোষণা দিয়েছেন, এবং রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলেছেন, দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত লুটপাট, অর্থ পাচার এটাকে পছন্দ করেন না, আওয়ামী লীগ থেকেই আগেই সরে গেছেন, তারা বিএনপিতে আসতে পারবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ এই ঘোষণাটা কেন দেয়া হলো? আপনাদের সদস্যর কি এতই অভাব পড়ে গেছে? না, আমি আপনি যে নিউজটা বলেছেন, আপনি দেখবেন এটা যখন মিডিয়াতে নিউজটা হয়েছে, রিজভী আহমেদ কিন্তু তাৎক্ষণিকভাবে এটার প্রতিবাদ জানিয়েছে যে আমার বক্তব্য এটা ছিল না, বরং এটা আমাকে মিসকোট করে এটাকে ব্যবহার করা হয়েছে। সুতরাং আমার মনে হয় এটা রিজভী আহমেদের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। না, রিজভী আহমেদ যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটাও কিন্তু এরকমই না, এরকম না, আপনি দেখবেন এরকম না, উনি এই ধরনের বলেন নাই। বরং আমরা যে কথাটি বলতে চাই, আপনি যে একটা যে কোনো দলের নতুন সদস্য আসবে এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট যে যারা ফেসিস্ট শেখ হাসিনার দোসর ছিলেন, যারা দীর্ঘদিন ক্ষমতা অপব্যবহার করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, তাদের কোনো স্থান বিএনপিতে নাই। এটা স্পষ্ট ভাষায় আজকে দেখেন আমাদের ইকবাল মোহাম্মদ টুকু আরেকটি মিটিংও বলেছে যে যারা 5 মিনিট আওয়ামী লীগ করেছে তারাও বিএনপিতে আসার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে রিজভী আহমেদ ব্যাখ্যা দিয়েছে। তবে এখন যে পরিস্থিতি, আমরা যে সামগ্রিক আলোচনাটা করছি, আমাদের দেশে কি সংকট, যে গণতন্ত্র উত্তরণ, আজকে দেখবেন এই নানা বিষয়ে নানা স্টক হোল্ডাররা যখন যে নানাভাবে কথা বলছে, বেনিফিট কারা হচ্ছে? যারা ফেসিস্ট, যারা দীর্ঘদিন আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে। সুতরাং এই সকল বিতর্ক বাদ দিয়ে কিভাবে আমরা গণতন্ত্রের যাত্রাটাকে শুরু করতে পারি, আমার মনে হয় সেই দিকে দৃষ্টি দেওয়া উচিত। যদি আমরা এই ক্ষেত্রে ব্যর্থ হই, তাহলে কিন্তু স্বৈরাচার আবার মাথাতে। জি মঞ্জু ভাই, আমরা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছি, যেটি মির্জা ফখরুল বললেন, তাহলে এই অনিশ্চয়তাটা কাটবে কিভাবে? 1.5 মিনিট দেখেন, আমি যে সংক্ষেপে বলি সেটা হচ্ছে, এই অনিশ্চয়তার জন্য দায়ী কে? আমি কিন্তু এই অনিশ্চয়তার জন্য অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে একটা পরস্পর একটা অবিশ্বাস এবং ভুল বুঝাবুঝি দেখতে পাচ্ছি।
এবং এইটা কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে বিরাট অন্তরায়ের দিকে ঠেলে দিচ্ছে। এই অবিশ্বাস এবং ভুল বোঝাবুঝি কি নিয়ে হচ্ছে? যেমন দেখবেন বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বললে ওনারা মনে করেন যে সরকার 5 বছরের জন্য থেকে যেতে চাচ্ছে, ইউনুস কন্টিনিউ করতে চাচ্ছে, এই ধরনের কথা হচ্ছে। এই কথাগুলো তো কোনো সিরিয়াস জায়গা থেকে আসে না, এগুলো ফিল্ডের 2-4 জনের হুইসপারিং, কোনো ব্লগারের কথাবার্তা। এগুলোকে নিয়ে এত হাইপ তোলার কি আছে? ঠিক অনুরূপভাবে আপনি দেখবেন যে বিএনপির বিরুদ্ধে, বিএনপির সংস্কার চায় না, বিএনপি দ্রুত নির্বাচন চায়, এই ধরনের একটা সমালোচনা সরকার এবং সরকারের পক্ষের একটা অংশ, একটা বিরাট এই যে ভুল বোঝাবুঝি। বিএনপি কিন্তু সংস্কারের কথা বলছে বারবার, নির্বাচনের কথাও বলছে, নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। এখানে আপনি যুক্তিতর্ক আনতে পারেন, বিএনপি আগে চাচ্ছে কেন, পরে চাচ্ছে কেন, কি, কিন্তু ব্লেম করাটার যে জায়গাটা, এই ব্লেমের জায়গায় আমি দেখছি যে একটা এই দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। এবং আমাদের জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটা যদি বাস্তবায়ন না হয়, আমি মনে করি এই সরকার এবং সরকার সংশ্লিষ্টরা আর বিএনপি বড় দল হিসেবে এই জায়গায় ওনাদের ভুল বুঝাবুঝি আর দূরত্বটা দূর করা দরকার। যদি দূর না হয় তাহলে কিন্তু দায়টা ওনাদের উপর আসবে ভবিষ্যতে। হাজ্জাজ ভাই যদি বলতেন তাহলে এই যে আমরা তো এখন ট্রানজিশনাল পিরিয়ডে আছি, গণতন্ত্র উত্তরণের পথে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু নানা রকম বাধা, সন্দেহ, সংশয় ঘিরে ধরেছে। এই সন্দেহ সংশয়টা কাটবে কিভাবে? এটা কাটানোর মূল দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, কোনো রাজনৈতিক দলের উপরে আসলে না। রাজনৈতিক দলগুলো মানে আমি জানি আমার ভাই বিএনপি নিয়ে কথা বলছেন, বাট প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা প্রথম থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য যতখানি হাত বাড়ানো যায়, যতবার আগ বাড়িয়ে চাওয়া যায় যে আপনাদের কি সহযোগিতা দরকার, আমরা সবাই সেটা চেষ্টা করেছি। সেটা বিএনপি করেছে, আমার ভাইয়ের পার্টি করেছে, আমি করেছি, আমাদের পার্টি করেছে, সবাই করেছে। সো সেই জায়গা থেকে পার্টিগুলোকে দোষারোপ করার তেমন কোনো জায়গা নাই। এবং এগেন ক্ষমতা কিন্তু সরকারের হাতে থাকে। সো সরকারের সেই ইনিশিয়েটিভ নিতে হবে যে সবার ভেতরে আবার বিশ্বাসটা স্থায়ী করার, ট্রাস্ট তৈরি করার, এই উদ্যোগগুলো সরকারকে নিতে হবে। এবং এই উদ্যোগ নেওয়ার একটা বড় পদক্ষেপ, একটা বড় স্টেপ থাকবে হলো নির্বাচনের সঠিক রোড ম্যাপ প্রকাশনা করা। এটা করলে আমার কাছে মনে হয় যে আমরা আবার সবাই একত্রিত ওই বিশ্বাসের জায়গায় একসাথে হতে পারবো। কিন্তু সরকারের ভেতরে তো এই ধরনের আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি না। যেটি মঞ্জু ভাই বললেন যে এই 9 মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে 3বার না 4বার, 3-4বারই হবে। তাহলে কি সরকার রাজনৈতিক দলগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না নাকি? দেখেন, সরকার রাজনৈতিক দলকে গুরুত্ব দিক না দিক, সরকারকে যেটা গুরুত্ব আসলে দিতে হবে জনগণের ভোটাধিকার। অনলি থিং মানে ম্যান্ডেট যদি বলতেও হয়, একমাত্র ম্যান্ডেট একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো জনগণের ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দেয়া। শুধু একটা নির্বাচন না, মানে যেই নির্বাচনে আসলে ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করা যেতে পারে, এইটা নিয়ে। এবং এটা মজার জিনিস না, এটা হাস্যকর জিনিস না, এটা সবচেয়ে একটা গণতন্ত্রের জন্য, স্টেট ক্রাফটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা 9 মাস হয়ে গেছে, ওনারা একটা রোড ম্যাপ দেননি। মানে কিভাবে করবেন সেটাই জানাননি, করবেন তো পরের কথা, কিভাবে করবেন সেটাই জানাননি। তো এখানে ধোঁয়াশা কেন সৃষ্টি হবে না, আশঙ্কা কেন সৃষ্টি হবে না, অবিশ্বাসের জায়গা কেন সৃষ্টি হবে না? সো এগুলো যদি তারা মোচন করতে চান তাহলে এগেন ওই পথে তাদেরকে সঠিকভাবে হাঁটতে হবে। জি, আমার হাতে কিন্তু আরো 30 সেকেন্ড সময় আছে, মোশাররফ ভাইয়ের কাছে আসি, নাহলে মোশাররফ ভাইয়ের কাছে আসি। দুই নির্বাচনে যদি দ্রুত নির্বাচন দেন দেশ রক্ষার জন্য, না হলে আপনাদের সম্মান থাকবে না, এদের কথা দুদু ভাই বলেছেন। না, এটা আপনি একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমরা কি চাচ্ছি। এই দেখেন মঞ্জু ভাই চমৎকার একটা কথা হচ্ছে, বিএনপিকে কিছু ন্যারেটিভ দাঁড় করছে, ইলেকশন চাচ্ছে না, সংস্কার চাচ্ছে, ইলেকশন চাচ্ছে শুধু, সংস্কার চাচ্ছে না, ক্ষমতা যাওয়ার জন্য বিএনপি উত্তাল হয়ে গেছে। এই যে মানে জনমানুষের মধ্যে একটা মেসেজ দিতে চায় যে বিএনপি সংস্কার চায়। আপনি দেখেন বিএনপি, এই যে মঞ্জু ভাইরা তো আছে, ববি হাজার সাহেবের আছে, সুনির্দিষ্টভাবে যে 31 দফা দেওয়া হয়েছে, অন্য তারা এর বাইরে কি উপস্থাপন করেছে আপনি দেখেন। তারা যে উপস্থাপন করেছে সেটা হলো জাতীয় রাষ্ট্রের যে মূল কাঠামো পরিবর্তন করতে চায়। তিনজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।